আমরা অন্য রথযাত্রায়, প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রায় অন্য বাসগৃহে জীবন্ত জগন্নাথের শ্রীপাদপদ্মে একত্রিত হয়েছি। এই পরিবারের আহ্বান, আমন্ত্রণ এবং আয়োজনে আমি আমার গুরুদেব তাঁর শ্রীপাদপদ্মে এই পরিবারের প্রতি প্রত্যেকের এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সপরিবার, সবান্ধব, সপরিবেশ একই সঙ্গে বিশ্বের সকল প্রাণ এবং সকল অস্তিত্বের সামগ্রিক ইষ্টময় জীবন আমার গুরুদেবের শ্রীচরণ প্রান্তে প্রার্থনার চেষ্টা করি। আজকে অন্য গ্রন্থাদি পাঠ শুনতে শুনতে আমার একটা খণ্ড স্মৃতি মনে হচ্ছিল। একদিন সকালে হঠাৎ আমার বাড়িতে একটা ফোন আসতো, জিজ্ঞাসা করলো আমার নাম, আমি কথা বলছি কিনা। হ্যাঁ। তখন বললো যে আপনার সময় অনুযায়ী আমাকে একটা সময় বা তারিখ দেবেন যে আমি যে আপনার সাথে দেখা করতে পারি। তাহলে হ্যাঁ, একটা সময় দিলাম। তিনি আমার কাছে এসে উপস্থিত হলে সস্ত্রীক। তিনি আমার সাথে দীর্ঘ সময় কথা বললেন এবং যেসব বিষয় কথা বলছেন সেটা কোনো নতুন মানুষের পক্ষে সেসব স্মৃতি রোমন্থন করা সম্ভব নয়। আমি তার কথা অবাক হয়ে বিস্ময়ের সাথে শুনতে শুনতে হঠাৎ এক সময় আমি বললাম, আচ্ছা আপনার নাম কি? উনি বললেন, আমার নাম সুবীর কুমার বসু। তখন আমি জিজ্ঞেস করলাম, আপনি যে সময়ে যে ইতিহাস চর্চা করছেন আমার সাথে, আপনি কি সুধীর বসুর কেউ হন? তখন আমাকে হেসে বলছেন, ধরে ফেললেন? আমি বললাম যে ধরে ফেললাম না, মনে হলো। আমি ধরার কে? তখন বললেন, আমি অনেক বড় ছেলে। আমার বাবা আইএএস পরীক্ষা দিতে যাচ্ছেন। ঠাকুর হঠাৎ করলেন, ঠিক সাদা খাতা জমা দিয়ে চলে আসিস, তুই না থাকলে আমার কাম করবি কেটা? সুধীর বসু সাদা খাতা জমা দিয়ে ঠাকুরের কাছে চলে এসছে। আইএএস আর হয়নি। সুবীর বসু আমাকে বলছেন তার স্ত্রীর সামনে, বাবা সারা জীবন ঠাকুর ঠাকুর করেছেন, আমরা কি খাবো, কি পরবো, কি করব, কেমন করে বাঁচবো, আমরা লেখাপড়া করছি কি করছি না, একদিনের জন্য আমাদের খবর নেয়নি। তাই জন্য যখন কোনো গুরু ভাই আসতো, জয় গুরু, আমরা বলতাম ওইদিকে। বাবা যে ঘরটা থাকতো বলতাম ওইদিকে। আমরা এই জয়গুরু কোম্পানি ছেড়ে দিয়েছিলাম প্রায়। কিন্তু আমি ছোট্টবেলা থেকে বাবাদের সাথে, পরিবারের সাথে ঠাকুরের কোলে উঠেছি, ঠাকুরের হাত ধরে হেঁটেওছি, ঠাকুরের কাছে বায়নাও করেছি, একটু আইসক্রিম খাবো, একটু লজেন্স খাবো, সিনেমা দেখবো। ঠাকুর কিন্তু কখনো কোনো দিন কোনো সময় আমাকে দীক্ষার কথা বলেননি, আর আমিও দীক্ষার কোনো প্রয়োজন অনুভব করিনি। ঠাকুর তারা প্রয়োজন থাকতে বলতেন দীক্ষা নেই, কোনোদিন বলেননি, আমরাও কেউ দীক্ষা নিইনি। আমি তখন বললাম, আজকে এসছে কেন? উনি বললেন যে আমার একটা মেয়ে লেখাপড়া শিখেছে, এত চাকরির ইন্টারভিউ দিচ্ছে, কিছু হচ্ছে না। তখন আমি, এই ছবি ছিল আমাদের ঘরে ঠাকুরের কাছে তাকিয়ে আমি বললাম, আচ্ছা যদি আমার বাবা গভর্নমেন্ট কাজ করতো, গভর্নমেন্টের সার্ভিস করতো, আইএএস হতো, বাবা সরকারের কাজই করতো সারা জীবন, সরকারের কাজ করার পরে বাবা রিটায়ার্ড হতো, অন্তত কমসে কম একটা পেনশন তো পেতো বাবা। তো আমার বাবা সারা জীবন সরকার বা চাকরি বাদ দিয়ে তোমার কাজ করে গেল, তোমার দিকে তাকিয়ে গেল, আমাদের উপেক্ষা করলো, আমাদের দিকে একদম তাকালো না। তা তোমার কি কোনো পেনশন বলে কিছু নেই? আমার মেয়েটা বড় হয়েছে, চাকরি পাবে, হন্যে হয়ে সব জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, কোনো জায়গায় কোনো সুযোগ পাচ্ছে না। একটা পেনশনের ব্যবস্থা কি তোমার ইতিহাসে, তোমার জগতে নেই? তোমার জীবনে পেনশন বলে কিছু নেই? কি বলবো আপনাকে,
72 ঘন্টার মধ্যে আমার মেয়ের একটা ইন্টারভিউ আসলো এবং আমার মেয়ে পাশ করলো। আমার মেয়ে মাইনে পায় প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি। প্রথম জয়েন করলো, প্রায় 2.5 লক্ষ টাকা মাসে মাইনে। তা এত কৃতজ্ঞতা, ঠাকুরের এত দয়া, আমি আমার চাকরি জীবনেও প্রচুর সমস্যার মধ্যে পেয়েছি। এখন যদি আমি আনুষ্ঠানিক দীক্ষাটা শেষ বয়সে না নিই, একটা অকৃতজ্ঞতা দেখানো হবে না। ওই জন্য আপনার কাছে এসছি দীক্ষা নিতে। অনেক খোঁজখবর করেছি, করে আমি ইতিহাস সৎসঙ্গে নারী নক্ষত্র জানি। ওই জন্য আপনার কাছে এসছি দীক্ষা দিতে। আপনি দয়া করে দীক্ষাটা দিন, এটা আমার তার প্রতি কৃতজ্ঞতা। আমি চলে যাও। তারপরে আমার সাথে আর দেখাও হয়নি, আর ফোনে কথাও হয়নি, কিন্তু কৃতজ্ঞতা বলতে রেখেছে। আমি বিস্মিত হয়ে গেলাম। ঠাকুরকে বলছে, তোমার জীবনে কি কোনো পেনশন নেই? আমার বাবা সারা জীবন ধরে করে গেল, তো আমরা আমাদের পরিবারের অন্তত কিছু পাবো না তোমার দ্বারা? আমরা কিছু নাই করতে পারি, কিন্তু আমাদের পরিবার তো পেনশন পাবে, সে পেনশনও পাবো না। ঠাকুর দয়া করে আমার মেয়েকে এমন একটা চাকরি দিল যে প্রথম সুযোগেই এই অবস্থা থেকে পৌঁছানো। তো আমার মনে হয়, একদিন ঠাকুরকে আমার বাবা জিজ্ঞেস করছেন, আপনি আমাকে দীক্ষার কাজে লাগাই দিলেন, সারা এ মুরদি দীক্ষা দিয়ে চলেছি, ওই মুরদি দীক্ষা সব ছেড়ে দিচ্ছে। এ মুরদি যজন যাচ্ছে, নৃত্যবিধি, ধ্যান এসব শেখায় যাচ্ছি। আবার যখন চক্কর মেরে ওদিকে যাই, তখন বলছে, হ্যাঁ মনে আছে, আপনি তো দীক্ষা দিয়েছিলেন, নাম করো? বলে, হ্যাঁ। কি নাম করো? কেষ্টর বাবা, কেষ্টর জ্যাঠা। হ্যাঁ, সে আবার কি? বলে, কেষ্টর বাবার নাম হচ্ছে রাধা বল্লভ, আর কেষ্টর জ্যাঠার নাম হচ্ছে, এই কেষ্টর বাবার জ্যাঠার নাম হচ্ছে রাধা বল্লভ, আর কেষ্টর বাবার নাম হচ্ছে আমার স্বামীর নাম। তো স্বামীর নাম তো মুখে ধরতে নেই, ওই জন্য কেষ্টর জ্যাঠা কেষ্টর বাবা, কেষ্টর জ্যাঠা কেষ্টর বাবা, এই বই। তাহলে বাহ, বিউটিফুল, দারুণ নাম করেন। বাবাদা ঠাকুরকে বলেন, এই কেষ্টর জ্যাঠা আর কেষ্টর বাপ করতে করতেই তো সৎসঙ্গ দেশ মারায় ফেললো। তা আমার করে দীক্ষা দেওয়াচ্ছেন কেন, আর এই ঘোরাচ্ছেন তো বা কেন? যা করার আপনি একবার ঠিক করবেন, সব একটা জুড়ে যাবে। ঠাকুর একটা আশ্চর্য কথা বললেন। তিনি একটা কর এরকম করে দেখালেন ডান হাতে, দেখিয়ে বললেন, সারা ভরা পেটে যদি সাপে কামড় দেয়, তাতে যদি বিষ লাগে, আর আমি তোমাদের মাধ্যমে যে অমৃত ঢালতেছি, জীবনে একবার না একবার হলেও ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে এখানে আসা লাগবে। এতটুকু এরম করে দেখালেন, এতটুকু কারো কেড়ে নেওয়ার ক্ষমতা নাই, এতটুক সে পাবেই। আমি আমার জীবনে এই 80 পার করে চলছি, 81-তে। আমার জীবনে আমি এখনো পর্যন্ত এর ব্যত্যয় দেখিনি, এখনো পর্যন্ত এই ব্যতিক্রম দেখিনি। আর এই ব্যতিক্রম দেখিনি, আর অনেক উন্নয়ন, অনেক অগ্রগতি, অনেক প্রাগ্রসরতা দেখেছি, যারা সিনসিয়ারলি একে অনুসরণ করছে, যারা একনিষ্ঠতার সাথে একে ব্রত হিসেবে গ্রহণ করে নিত্য পালন করে চলেছে, তাদের জীবনে দেখেছি। আর আজকে যে পাঠ হয়ে গেল, যে পরপর পরপর গ্রন্থাদি পাঠ হলো, এ পাঠের সাথে সাথে আমার মনে হচ্ছে আজকে রথযাত্রার একটা অসাধারণ সম্পর্ক আছে। আমি শুনেছি রথের নাকি 16খানা চাকা, শ্রীধামে শ্রীক্ষেত্রে। সম্ভবত এর সাথে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। শ্রীমদ্ ভগবদ গীতায় দেখবেন, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আমাদের ষড়রিপু, আমাদের পঞ্চেন্দ্রিয়, এর উপরে দেখবেন আমাদের জীবনের সাথে রথের চাকার একটা সম্পর্ক আছে। ভাগ ভাগ করে ভেবে দেখবেন। আর যারা আমরা তার পূর্ণ পবিত্র নামের দীক্ষা গ্রহণ করেছি, তাদের সাথে রথের চাকা প্রত্যেক দিন জগন্নাথের রথ চলছে। যদি কেউ সিনসিয়ারলি ভেবে দেখেন, এই জগন্নাথের রথের চাকা প্রত্যেক দিন চলছে। কিরকম করে চলছে, কিভাবে চলছে, কি অবস্থায় চলছে, এবং এমন অসংখ্য অজস্র মানুষকে আমার জীবনে আমি দেখেছি
আমার কাছে একটি ছেলে দীক্ষা নিতে এসেছিল সকালে, তার অভিন্ন বন্ধু ওখানে বসে আছে। তাই বললাম যে তুমি দীক্ষা নিচ্ছ, তোমার বন্ধু নেবে না? ওর নাম গৌতম। আমি বললাম তুমি দীক্ষা নেবে না? বললো না। আমি কেন? বলে সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ যেমন জল খায়, আমি ড্রিঙ্ক করি, হোয়াইট ড্রিঙ্ক করি। সুতরাং আমি ওই ইষ্টবিধি করার আগে আমি ওটা না খেয়ে তো পারবো না, ওটা খেয়ে করতে হবে। আমি খেয়ে করবে। একটা দাঁড়িপাল্লা ওজন করে দেখো যে বীজ মন্ত্রের শক্তিটা কত। আজ পর্যন্ত শুনেছ যে ব্যাঙাচির লেজ কোনো ভেটেরিনারি সার্জন অপারেশন করেছে? আজ পর্যন্ত শুনেছ? তখন বললো না, শুনিনি কখনো। আমি বললাম এটাও তোমাকে অপারেশন করতে হবে না, তুমি সিনসিয়ারলি ওটা খাবে, খেয়ে ইষ্টবিধি করবে। আর ইষ্টবিধি করেই বলবে যে আমি এটা ত্যাগ করতে পারছি না, আমি তোমাকে দেখিনি, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে তোমাকে জানি না, তোমাকে যে খুব বিশ্বাস করি, ভরসা করি, নির্ভর করি, ভালোবাসি, একটাও ঠিক নয়। আমাকে এই ভদ্রলোক জোর করাতে বলাতে আমি তোমার দীক্ষা দিচ্ছি। এই যে আমি ইষ্টভৃতি করছি, এটা খুব সিনসিয়ারলি করছি না। তবে হ্যাঁ, আমি যদি একটু নির্ভর, বিশ্বাস, ভরসা না করতাম, তাহলে কি এ চালে তোমাকে দিতাম সকালবেলায়? ড্রেন করেই দিচ্ছি, আমি তো কোনোদিনই করতাম না, তাই কি দিতাম? এগুলো বলবে। যেমন মানুষকে আমার সামনে কথা বলছে, এরকম তার সঙ্গে কনভারসেশন করবে। আর তোমার রেগুলার এটা খেতে কত লাগে? বলে প্রত্যেকদিন আমি 250 টাকা ব্যাগে মানি পার্সের মধ্যে রেখে দিই, ওটা কিনে নিয়ে বাড়িতে যাই, সকালবেলা উঠে ওটা খেয়ে আমার দিন এবং কর্ম শুরু করি। বাহ, খুব ভালো। এখন থেকে ওটা খেয়ে তুমি তার সাথে আর একটু বেশি করো। এই মাস তিনিকের মধ্যে সে বিয়ে করেনি, তার ভাই, ভাইয়ের বউ, ভাই ছেলেদের নিয়ে এসছে। আমি কি হলে কারা? বলে আমার ভাই, ভাইয়ের বউ, ভাই ছেলে, এদের দীক্ষাটা দিয়ে দিন। আমি বললাম যে তুমি একটা কাজ করো, যে 250 টাকা রোজ খেতে, বলে ওটা লাগে না এখন, আর ওটা রেকারিং অ্যাকাউন্ট করে ফেলো। তুই মনে করো ওটা খাচ্ছ, ওটা রেকারিং অ্যাকাউন্ট করে ফেলো। ওটা রেকারিং অ্যাকাউন্ট করে একটা জমি কিনে বাড়ি করে দিব্যি বহাল তবিয়াতে বাস করছে। একে আমরা অলৌকিক বলতে পারি। অলৌকিক নয়, বিজ্ঞানীকে সাপোর্ট করে, বিজ্ঞানীকে সাপোর্ট করে, ফিজিক্সকে সাপোর্ট করে। এর নাম দিয়েছে প্লেসিবো এফেক্ট। এই বাইকের স্ট্যান্ড এখানেই থেকে যাবে অনন্তকাল যদি আমরা কেউ না সরাই। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইজ ইকাল টু ওয়ার্ক, এইটাই তো আমাদের থিওরি। তাহলে যে ফোর্সকে অ্যাপ্লাই করলে পরে এটা এখান থেকে ডিসপ্লেস হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে রিপ্লেস কোথায় হবে? ডিসপ্লেস তো হলো, রিপ্লেস কোথায় হবে? একটা প্যাশন থেকে আর একটা প্যাশন, একটা কমপ্লেক্স থেকে আর একটা কমপ্লেক্সে ডিসপ্লেস হচ্ছে, রিপ্লেস হচ্ছে। যার ফলে এই যে চলার সংকেত কথাটা পাঠ করা হলো, এই চলার সংকেত পাঠটা আমাদের একটা জায়গা থেকে অভ্যস্ত সংস্কার থেকে আমাদের ডিসপ্লেস করছে, এবং আমাদের যে কোনো প্রকার সংস্কারে আবদ্ধ থেকো না সেখানে রিপ্লেস করছে। আমাদের যেখান থেকে তিনি অভ্যস্ত সংস্কার থেকে আমাদের ডিসপ্লেস করছে, আর কোনো প্রকার সংস্কারে আবদ্ধ থেকো না সেইখানে আমাদেরকে তিনি রিপ্লেস করছেন। এই যে রিপ্লেস আমাদের তিনি করছেন, সেটা আমরা টের পাই আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মধ্য দিয়ে, সেটা আমরা টের পাই আমাদের ইমিডিয়েট এনভায়রনমেন্টের মধ্য দিয়ে। আমরা যেখানে কাজ করি, আমরা যেখানে চলি ফিরি, সেখানে ফিল করি। যেমন একটা নমুনা দিচ্ছি, আপনারা সবাই তাকে চেনেন, সবাই দেখুন নাম জানেন। এই বাড়িতে এসছেন কেন আমি বলতে পারবো না, শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় এসছেন। শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় তিনি আনন্দবাজারে তখন দেশ কর্তৃক অফিসে তখন যান, রীতিমতো বসে আছেন। ওনার ডান দিকে সুনীল গাঙ্গুলি, একটা জায়গায় রমাপত চৌধুরী, আর একটা জায়গায় সৈয়দ মোস্তাফা সিরাজ। তিনি আমাকে ডেকেছেন, ওখানে ওনার সাথে কথা বলছি, আর নস্যি দিতেন, এর উপর হাতের উপরে নস্যি নিয়ে এর উপর নাকে নস্যি পিচ্ছে। এর মধ্যেই ওয়েটার এসে চা দিয়ে যাচ্ছে সবাইকে। তো উনি একটা গ্লাস বার করে চাটা ওর মধ্যে নিলেন, ওই কাপ থেকে চাটা ঢেলে দিল ওনার গ্লাসের মধ্যে, আর আমার দিকে তাকিয়ে বলেন ওর জন্য একটা কাগজের কাপ নিয়ে এসো, একটা কাগজের কাপ নিয়ে আসো, ইউজ অ্যান্ড থ্রো। চাটা খাওয়ার পরে উনি সদাচারে যে শিশি আমরা ব্যবহার করি, ওই শিশিটা নিয়ে এর উপরে ঠোঁটটা ধুলেন, লিপটা এবং হাতটা
বটমটা উনি ওয়াশ করলেন। হঠাৎ সামনে দাঁড়ালেন তিনি একজন চলচ্চিত্রের পরিচালিকা এবং সেই সময় সানন্দা পত্রিকা এডিট করতেন। তিনি দাঁড়িয়ে বলছেন, দাদা ওটা কিসের জল? গঙ্গার জল? পাশের থেকে সুনীল গাঙ্গুলি এখন আর নেই সরিয়ে উনি বলছেন শেষের কাছে গঙ্গার জল, যমুনার জল, মেঘনার জল, পদ্মার জল সব জল পাওয়া যাবে। এই ঠাট্টাটাকে উনি সুদেশ তাকে বলে একটু দাঁড়ায়, দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ বাদে ওইটার আসলে সব কাকুলে নিয়ে যাওয়ার জন্য সব আর টেবিল থেকে উনি আমাকে বলেন, আয় আমার সাথে হাঁটতে হাঁটতে আয়। আমি বলি দেখলেন বিরাট বেসিন আছে, বিরাট বেসিন। উনি গিয়ে এরকম করে নসি দিয়ে নাকের কপটা ছেড়ে ফেলে দিলেন ওই বেসিনের মধ্যে, ফেলে হাতটা ধুয়ে নাকটা ছেড়ে নিলেন। দিয়ে বলে এখানে দাঁড়া একটু। সমস্ত কাপগুলো কালেকশন করে নিয়ে এসে ওই বেসিনের মধ্যেই ওইটার সব ফেলে দিল, ওইখানে ধুলো। তো উনি ওরা দেখিয়ে বললেন, দেখ আমি এখানে নাকে নসি দেওয়া কপ টপ ঝাড়লাম, থুতু ফেললাম, এই বেসিনেই কাপগুলো ধোয়া হলো। ব্যাকটেরিয়া বা প্যারাসাইট কন্টামিনেট হওয়ার সম্ভাবনা আছে কি নেই, সেই তার নামটা আমি বলছি না। তিনি হা করে তাকিয়ে বলেন, হ্যাঁ আছে। আমি কি খুব অন্যায় করেছি আমার গ্লাসে চাটা নিয়ে? আমি খুব অন্যায় করেছি? এইটা যদি এখন মাইক্রোস্কোপে ঢোকানো যায় তাহলে পরে কত প্যারাসাইট, কত ব্যাকটেরিয়া কিলবিল করছে এর মধ্যে, আমার বটমের মধ্যে আঙুলে, সেটা এক মুহূর্তে প্যাথোলজিস্ট ধরে ফেলবে। তাহলে আমি কি অন্যায় করেছি আমার এটাকে ওয়াশ করে এবং লিপটাকে ওয়াশ করে? আমি কি খুব পাপ করেছি? ওর মুখটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আমশির মতন। বলতে না, ঠিক করেছে, সেটা পদ্মার জল, মেঘনার জল, গঙ্গার জল, যমুনার জল নয়, এটা কলেরই জল। খালি আমাকে আমি ডিসপ্লেস করে আমার গুরুদেব আমাকে রিপ্লেস করেছি বলে আমার ইমিডিয়েট এনভায়রনমেন্ট তুই এটা বুঝতে পারি। উনি অ্যাপ্রিসিয়েট করলেন। আমার কাছে মনে হয়েছে উনি বলার পরে যে কি যাজন বলা যায়, আমি যে একদম লিভিং যাজন, একদম লিভিং যাজন। ওকে আর হাত ধরে শেখাতে হবে না। বাচ্চা যেমন গরমে ছাঁকা খেয়ে আর ওখানে যায় না, ঝাল মুখে দিলে যেমন আর কিছু দিলে খেতে চায় না, এ একদম নগ্নানব্দি যাজন হয়েছে। আর একদিন এখনো সিনেমা করছে, খুবই নাম করা অভিনেত্রী, ওনার আনন্দবাজারের অফিসে আমি একদিন গল্প করছি, বসে ডেকেছেন উনি, ডাকে আমি যাই, এখনো যাই। তাই ডেকে কথা বলেছেন, ওখানে বসে আছি। তখন হঠাৎ সেই অভিনেত্রী এসে দাঁড়িয়ে বলেন, দাদা এটি কিরকম হলো? আমার বিয়ের কার্ড আপনাকে দিলাম, এতবার নেমন্তন্ন করলাম, এতবার নিজে এসে বলে গেলাম আপনাকে, হাতে পায়ে ধরে প্রণাম করে বলে গেলাম আপনি যাবেন, আপনি গেলেন না। উনি একইভাবে নস্যিটা দিতে নিতে বলছেন, পরেরটায় যাব। আমি অবাক হয়ে বললাম, পরেরটায় যাবেন? তখন চলে গেছে সে, বলে এটাও 3 নম্বর, নিশ্চয়ই মাসখানেকের মধ্যে 4-5 নম্বর হবে, তখন একটা অ্যাটেন্ড করলেই হলো। এটা খুব হাসির ব্যাপার আমাদের কাছে, কিন্তু জীবনের কাছে হাসির ব্যাপার নয়। জীবনের ক্ষেত্রে হাসির ব্যাপার নয়। আমাদের 1 অগাস্ট আমাদের পশ্চিমবঙ্গে আসছেন বিখ্যাত লেখিকা তাসলিমা নাসরিন। 1 অগাস্ট আমাদের কাছে আসছেন, আমাদের কলকাতা শহরে। ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এটা খুব হাসির ব্যাপার নয়। কেন হাসির ব্যাপার নয়? আপনি সব ডিলিট করতে পারেন, কিন্তু ইরেজ করা সম্ভবপর নয়। স্মৃতিকে একদম মন থেকে মুছে ফেলা সম্ভবপর নয়, একদম মুছে ফেলা সম্ভব নয়। ঠিক সেই কারণেই সৎসঙ্গ আমাদেরকে চলার সংকেত দিয়ে রথযাত্রায় আমাদের সামিল করেছেন। এই সংস্কারগুলো আমাদেরকে তিনি মানতে বলেছেন। একমাত্র প্রথম তিনি হাত দিলেন, প্রথম যে সংস্কারটা হাত দিলেন সেটা হলো বিবাহ। প্রথম যে সংস্কারটা তিনি আমাদেরকে ধরলেন সেটা হলো বিবাহ। এবং তিনি বললেন বাণীতে, কুমারী একটু বড় হলেই পুরুষ ছুতে নেই। একবারে সঙ্গে সঙ্গে সতর্কতা দিয়ে বললেন, কুমারী একটু বড় হলেই পুরুষ ছুতে নেই। এই যে কথাগুলো বললেন, মেয়ে যখন একটু বড় হয়, একটু বুদ্ধি চেতনা জাগ্রত হয়, তিনি বলছেন সবার সাথে ভালোবাসা মেলামেশা করো, কিন্তু হাজবেন্ডলি কাউকে ভালোবেসো না। তাতে স্বামীর মতন করে হাজবেন্ডলি কাউকে ভালোবেসো না, তাতে করে তোমার মস্তিষ্কে বাইল্যাটারাল ফ্যাকাল্টি তৈরি হয়ে যাবে, তোমার ওয়াননেসটা বাইল্যাটারাল হয়ে যাবে। তুমি মা হবে ঠিকই, কিন্তু বাইল্যাটারাল সন্তানের জন্ম দেবে, যার থেকে বাইপোলার সাইকোলজিক্যাল ট্রাবল তৈরি হতে পারে, বাইপোলার সাইকিয়াট্রিক পেশেন্ট তৈরি হতে পারে।
গর্ভস্থ অবস্থা থেকে। এগুলো এখন এখন 2026-এ বিজ্ঞান একটু 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 করে স্বীকার করছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন বাইপোলার সাইকিয়াট্রিক পেশেন্ট কেন হয়? আমরা তার ওষুধ দেই, চিকিৎসা করি, এটা হয় কেন? কারণকে এখনো বিজ্ঞান অনুসন্ধান করতে পারেননি। ধীরে 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 অগ্রগতি হচ্ছে বিজ্ঞানে, যে নারী হতেই জন্মে জাতি। তাই তিনি বলছেন যে প্রত্যেকটা মেয়েকে নিজের নিজের মায়ের মতন করে ভাবতে হয়। প্রত্যেকটা মেয়েকে নিজের মায়ের মতো করে ভাবতে হয়। মেয়েরা আমাদের পুরুষের তুলনায়, মেয়েরা স্পর্শ সম্পর্কে, দৃষ্টি সম্পর্কে পুরুষের তুলনায় খুব ভালো বুঝতে পারে। স্পর্শ এবং দৃষ্টি খুব ভালো বুঝতে পারে, কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, কোনটা ভালো দৃষ্টি, কোনটা মন্দ দৃষ্টি। এটা নারী, মহিলা, মেয়ে খুব দ্রুত বুঝতে পারে। এখানে তাদের আইকিউ এবং ইকিউ এত এত কনসিয়াস, এত তীব্র, এক লহমায় এক মুহূর্তে তারা বুঝতে পারে। সুতরাং এইরকম ভাবে যদি আমাদের বাড়ির থেকে আমাদের মেয়েদেরকে যদি আমরা প্রস্তুত করতে না পারি, আমাদের বাড়ির থেকে যদি আমাদের মেয়েদেরকে ছোট্টবেলা থেকে যদি প্রস্তুত করতে না পারি, তাহলে পরে বড় হলে পরে এটা আর ইম্পার্ট করা সম্ভবপর হবে না। আজকে যে পরিবারের আয়োজনে আমরা কথা বলছি, এটা একটা হেরিটেজ ফ্যামিলি ঠাকুরের। ঠাকুরের ভক্ত শিষ্যদের মধ্যে পরম্পরাগত দিক থেকে এটা একটা হেরিটেজ ফ্যামিলি, এই কর পরিবার। এদের আত্মীয় স্বজন সবাই শ্রী শ্রী ঠাকুরকে দীর্ঘদিন থেকে যেমন দেখছেন তেমন পরিচর্যাও করেছেন এই পরিবারের। যার ফলে এদের আস্তানা ছিল পূজনীয় ঋত্বিকাচার্য দেবের ঘরে। পূজনীয় ঋত্বিকাচার্য দেবের ঘরই ছিল এদের আস্তানা। শিক্ষাটা কেমন? তিনি বিবাহ করেছেন, দ্বিতীয়বার পানি গ্রহণ করেছেন অনন্তলাল সরকার, পঞ্চানন সরকারের দাদা, তার মেয়ে সুধামাকে। ওরা বাজারে গেছেন, বাজার থেকে ফিরছেন, ফেরার পরে কেশুদাকে সঙ্গে নিয়ে সুধামা ঠাকুরকে একটা শাড়ি দেখিয়ে বলছেন, এই শাড়িটা বাজার থেকে কিনলাম। ঠাকুরের কোশ্চেনটা দেখবেন কি অদ্ভুত। তিনি বলছেন, এটা কার পছন্দ? এটা পছন্দ করলো কে? তখন কেষ্টদাকে যখন জিজ্ঞাসা করছেন, কেষ্টদা বলেন, আমি একটা পছন্দ করেছিলাম, সুধার সেটা পছন্দ হয়নি, ও এটা পছন্দ করেছে। ঠাকুর মুখটা একটু গম্ভীর হয়ে গেল, হয়ে অস্ফুট সলিলগি করছেন, স্বগতোক্তি করে বলছেন, কেষ্টদার পছন্দটা তুই নিলেই ভালো করতিস, কেষ্টদার পছন্দটা তুই পছন্দ করলেই ভালো করতিস। তাহলে এই যে আনত ভাব, এটা আমাদের যদি কোনো মেয়েকে আমি বাড়িতে শেখাই, তো আর বাবা যেটা পছন্দ করছেন সেটা, মেয়ের টান বাপের প্রতি, ছেলের টান মায়ের প্রতি, মেয়ের টান বাপে, এমনতর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। এই যে শিক্ষাটা দিচ্ছেন, দেখবেন পতি এবং পিতা একই ধাতুর থেকে এসছে। পতি এবং পিতা দুটো একই ধাতু থেকে এসছে। তাহলে এইরকম যদি আমরা ছোট্টবেলা থেকে আমার বাড়িতে আমার মেয়েকে শেখাই, আমার ছেলেকে শেখাই ছোট্টবেলা থেকে, এটা কি হবে? আমার লাভ কি হবে? আমরা তো যে কোনো জিনিস কিনে, একটা কিনলে একটা ফ্রি, সঙ্গে সঙ্গে ছাপিয়ে যায়। সেখানে প্রায় টিভিতে দেখছিলাম 1 কিলো কাগজ 100 টাকা, চলে যান অমুক বাজার, এম বাজার, একটা এক কিলো কাগজ 100 টাকা। কি লম্বা লাইন দেখেছি আমি। পাড়ার লোক 60-65 টাকা, 80 টাকা, 90 টাকা দিচ্ছে, 1 কিলো কাগজ 100 টাকা। সঙ্গে সঙ্গে ছুটে গেল লোক লাইন দিয়ে কাগজ বান্ডিল করে দিই। আমরা সব লাভ চাই। আমার এতে লাভ কি হবে? আমি যে কথাগুলো বললাম, এতে আমার বেনিফিট কি হবে? এই ছোট্টবেলা থেকে আমি যদি আমার মেয়েকে এইভাবে ট্রেন আপ করে তুলতে পারি, ছোট্টবেলা থেকে আমি যদি আমার মেয়েকে এই প্রশিক্ষণে, অনুশীলনে, অভ্যাসে প্রস্তুত করে তুলতে পারি, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে তার প্রত্যেকটি সেলুলার সিস্টেম ওয়ান নেসে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তার জিনের ওপরে এমন একটা এফেক্ট পড়বে যে মাটিটা সবসময় উর্বর হয়ে থাকবে। ওই মাটিতে যখন বীজকে বপন করা হবে, তখন সেখানে আম গাছে আমড়া ফল কখনো হবে না। এইখান থেকে ঠাকুর তার আন্দোলনটা শুরু করেছিলেন। ধর্মগুরু নয়, শুধু কীর্তন গান এসব করার জন্য তার আবির্ভাব ঘটেনি। যে কোনো পুরুষোত্তম, মহামানব, মহাপুরুষ যখন পৃথিবীতে অবতরণ করেন,
আবির্ভূত হন, আমরা জন্মাই আর ওনারা আবির্ভূত হন। যখনই আবির্ভূত হন তখনই তার কতগুলো দৃষ্টিকোণ থাকে, হিস্টোরিক্যাল, সোশিয়াল, জিওগ্রাফিক্যাল, ইকোনমিক্যাল, সমস্ত কালচারাল, সমস্ত দিক থেকে, পলিটিক্যাল, সমস্ত দিক থেকে তার প্রয়োজন থাকে বলে তিনি আবির্ভূত হন। সমস্ত দিক থেকে তার উপযোগিতা এবং কার্যকারিতা থাকে বলেই তিনি পৃথিবীতে আবির্ভূত হন এবং অবতরণ করেন। ভালো করে ভেবে দেখুন, শ্রী শ্রী রামকৃষ্ণ ফলহারিণী কালী পূজায় তার সহধর্মিণী অর্ধাঙ্গিনী মা শারদাকে পুজো করেছিলেন। মা শারদাকে পুজো করেছিলেন। কোথায়? আনুমানিক 2 বছরের ভেতরে ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব। শ্রীরামকৃষ্ণ 16ই অগস্ট 1886 সালে গেলে 1888 সেপ্টেম্বরে 14ই সেপ্টেম্বর ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হলেন। 2 বছর আনুমানিক, কিছু কম হবে। ইনি কিন্তু তার স্ত্রীকে সেই জায়গায় নিয়ে গিয়ে পুজো করলেন না। ইনি কিন্তু কখনো তার স্ত্রীকে সেভাবে গুরুত্ব এবং মর্যাদা দিলেন না যেখানে পূজার মর্যাদা পেতে পারে। কাকে মর্যাদা দিলেন? কাকে পুজো করলেন? কাকে তিনি সবার সামনে তুলে ধরলেন বিশ্ব জননী বলে? তার গর্ভধারিণীকে, জননী মনমোহিনীকে। কেন? একটুখানি ঐতিহাসিক একটু প্রেক্ষাপটটা আপনারা একটুখানি বিবেচনা করে দেখুন। শ্রীরামকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছেন, ওনার পার্ষদ, ওনার বড় প্রচারক নরেন্দ্রনাথ দত্ত, তার মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত, ওর একখানা বই আছে শ্রীরামকৃষ্ণ অনুধ্যান। এই বইটার মধ্যে দেখবেন শিমলে পাড়ায়, ওনার ভাষণটা ওনার লেখাটা আমি হুবহু বলতে পারছি না, আমি ভাবার্থটা খালি বলছি। আমাদের শিমলে পাড়ায় অষ্টমীর দিন কাটা মোষের মাথা নিয়ে মিছিল হতো, আর খেউর গান করতে করতে রাস্তা দিয়ে ছেলেপুলেরা যেত। বাড়ির মেয়ে বউরা খিড়কি টেনে, মানে এই যে খড়খড়ি চাকা জানলা ছিল, খিড়কি টেনে জানলা দিয়ে ইতিউতি দেখতো আর কান দিয়ে ওই অশ্লীল খেউর শুনতো। আমি যদি এখন ওগুলো লিখি না, লোকে আমাকে চাপকাবে, কিন্তু আমি ওগুলো শুনেছি ছোটবেলায়। একবার সামাজিক সাংস্কৃতিক পরিবেশটা দেখুন, খোদ কলকাতা শহরের সিমলা পাড়ায়। তারপরে দেখুন সামন্ততন্ত্র, সেই সময়ে গিরিশচন্দ্রের যুগ চলছে। একবার সাংস্কৃতিক এবং পারিবেশিক যুগটা দেখুন, সেই সময় গিরিশচন্দ্রের যুগ চলছে। সেই সময় অবস্থা থেকে অমরেন্দ্রনাথ দত্ত, যিনি প্রথম কলকাতার রঙ্গমঞ্চে জীবন্ত ঘোড়া দুলেছিলেন স্টার থিয়েটারে। তার বইয়ের নাম ছিল হেমনলিনী দেবী। তিনি সারা রাত স্বামীর জন্য অপেক্ষা করে থাকতেন। 16 বছর বয়স ছিল, আর উনি বেশ্যাপাড়ায় কাটিয়ে ভোরবেলায় যখন উনি আসতেন, মদে আসক্ত, শরীর ক্লান্ত, উনি ঘুমিয়ে পড়তেন। ওনার স্ত্রী 16-17 বছর বয়স থেকে সেবা করত। আবার পরের দিন উঠে আবার থিয়েটার, আবার এই বেশ্যাপাড়ায় ঘোরা, আবার মাদকাসক্ত হয়ে রাত্রিবেলায় ফেরা। ওই মেয়েটার মন কেমন হবে? তার গৃহবধূ। আপনারা সুনীল গঙ্গোপাধ্যায়ের বইটা পড়বেন, তাতে ইতিহাস তুলে ধরেছেন, জীবনকে তুলে ধরেছেন। সেইখানে একটা নারী বধূ হয়ে যখন আসলো, স্ত্রী হয়ে যখন আসলো, এরকম একটা স্বামী পেল, তখন তার মন কেমন হয়, চেতনা কেমন হয়, ভাবাবেগ কেমন হয়। ধীরে 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 অসংখ্য চারজ সন্তানে তৈরি হয়ে গেল, অসংখ্য। এটা পাবেন কোথায়? ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে 30 খণ্ড পরিক্রমা করবেন, এক থেকে উনি নাম করে বলছেন প্রাচ্যার্ণব। নগেন বসুর বইটা ভালো করে পড়া লাগে। 4খানা বই আছে। রাঢ় বঙ্গে ব্রাহ্মণ, রাঢ় বঙ্গে ক্ষত্রিয়, পরেন্দ্র ভূমিতে ব্রাহ্মণ, পরেন্দ্র ভূমিতে ক্ষত্রিয়। 4টে বই আমি পড়েছি, 4খানা বই আমি পড়েছি। ঠাকুরের রেফারেন্সে 4খানা বই আমি পড়ি, আমার কাছে আছে। তাতে দেখলে পরে সমাজ কেমন ছিল শিউরে উঠতে হয় সমাজ কেমন ছিল। আর ঠিক পাশাপাশি একদিন একজন লোক দাঁড়িয়ে আছে ওখানে, এই বেলেঘাটে একটা কোম্পানি ছিল, বড় বিশাল ফ্যাক্টরি ছিল, এখন উঠে গেছে, ন্যাশনাল রাবার ফ্যাক্টরি উঠে গেছে। ওখানকারই একটি ছেলে, ওই বস্তিতে আমাদের সব গুরু ভাই ছিল, ওখানকারই একটি ছেলে, তিনি ঠাকুরের কাছে অনেকক্ষণ হাত জোর করে বলার জন্য উসফুস করছে। ঠাকুর কথা বলতে পরপরে তার দিকে তাকিয়ে বলি, তুই কি আমার কিছু কবি?
আগে হ্যাঁ, আমি ন্যাশনাল রাবার ফ্যাক্টরিতে সামান্য কাজ করি, সামান্য বেতন পাই, চলে যায় আমার। কিন্তু আমি জ্যোতিষী দেখিয়েছিলাম আমার উন্নতি কিছুতেই হয় না, আমার সমস্ত গ্রহ খারাপ। একটা কবচ নিচে বলেছে নবগ্রহ কবচ। ঠাকুর এরকম করে শুনলেন, কানে হাত দিয়ে বললেন কি করলি, আবার বললো। তারপরে বলছেন তুই থাকিস কনে, বললো বেলেঘাটা, ন্যাশনাল রাবার ফ্যাক্টরির কাছে এটা বস্তিতে। আর তুই জাগরের নাম করলি, উয়েরা থাকে কনে, মানে নবগ্রহ। ও কি করে জান নবগ্রহ কোথায় থাকে? ও বলছে আগে তুই জাগরের নাম করলি, উয়েরা কোথায় থাকে? বুঝতে পারছেন না? ঠাকুর বারবারই একই কথা জিজ্ঞেস করছেন। তখন পাশ থেকে একটা আর নবগ্রহ, আগে কি করে জানবো নবগ্রহ কোথায় থাকে? ঠাকুর হাসতে হাসতে বলতেন তুই শালা যার কাছে থাকিস ওরাও তার কাছে থাকে, তুই শালা যার কাছে থাকিস ওরাও তার কাছে থাকে। তাহলে যে গ্রহ অবস্থান, এটা একটা বিজ্ঞান, এটাকে অস্বীকার করা যায় না। আলোচনা প্রসঙ্গে 2য় খণ্ড পড়ে দেখবেন রাহু দৃষ্টির প্রতিক্রিয়া কি। আলোচনা প্রসঙ্গে 21 খণ্ড পড়ে দেখবেন নবগ্রহের ক্রিয়া কেমন আমাদেরকে দৈনন্দিন জীবনে অবস্ট্রাকশন এবং হার্ডেলস তৈরি করে ফেলে। ঠাকুর অনুকূল চন্দ্র বলতেন এসব সংস্কার থেকে পরম পিতার সংস্কারই একমাত্র সংস্কার। তাহলে এই সংস্কারটা কি, এই সংস্কারটা কেমন, একে বুঝতে গেলে একটুখানি পিছিয়ে ভাবতে হবে, তা নাহলে অনুকূল চন্দ্র দর্শনটাকে বুঝতে পারবো না আমরা। যখনই যখনই ওই রকম সামাজিক চিত্রটা আমরা বিভিন্ন লেখকের মধ্য দিয়ে, বিভিন্ন চিত্রের মধ্য দিয়ে আমাদের কাছে পরিস্ফুটিত হয়ে ওঠে, তখন বুঝতে পারি সেই যুগে নারীকে মর্যাদা দেওয়া, স্ত্রীকে মর্যাদা দেওয়া কত গুরুত্বপূর্ণ ছিল। যারা স্ত্রীকে দিনের পর দিন উপসী রেখেছেন, যারা সহধর্মিণীকে দিনের পর দিন উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন, সেই যুগে সেই প্রেক্ষাপটে সহধর্মিণী এবং অর্ধাঙ্গিনীকে পূজা করা তাৎপর্য কতখানি ছিল আমরা তখন বুঝতে পারি। দেবী হিসেবে তিনি পুজো করেছেন। ঠিক একটুখানি পিছিয়ে আসলাম, এগিয়ে গেলাম অনুকূল চন্দ্রে। এই এই নারী স্ত্রী হয়, এই নারী অর্ধাঙ্গিনী হয়, মনোবৃত্তানুসারিণী হয়, এই নারী বধূ হয়, ভার্যা হয়, এই নারী সহধর্মিণী হয়, এই নারী মা হয়। এই যে এতগুলো জাংশন পার হতে হতে একটা সার্কেল কেমন কমপ্লিট হচ্ছে, তখন সে মায়ে পরিণত হচ্ছে। ঠাকুর এসে তুলে ধরলেন এই নারী তার এই বিবর্তন কেমন করতে করতে, কিভাবে তার সংস্কারকে পালন করতে করতে প্রত্যেকটি শব্দের ভেতর দিয়ে তিনি তাকে রূপায়িত করে তুলতে পারেন। তার চরিত্রের মধ্যে মনমোহিনীকে তুলে ধরলেন তিনি সেখানে এসে। তাকে জিজ্ঞেস করছেন আপনি আমাদের কাছে কি প্রত্যাশা করেন এবং আমরা কি করলে আপনি খুশি হন? খুব ডাইরেক্ট উত্তর পাবেন অমেয় বাণীর মধ্যে। অশ্বিনী কুমার দত্ত প্রশ্ন করছেন আমাদের কাছে আপনি যে প্রত্যাশা করেন, আমরা কি করলে আপনি সেই আশা পূর্ণ হয় এবং আপনি আনন্দ পান? ঠাকুর হাত দুটো চিৎ করে বলতে খুব সোজা, খুব সহজ। সকাল থেকে আমাকে দেখবেন আমি আমার মার জন্য কি কি করি, আমি আমার মায়ের জন্য কি করি, আপনার আমার জন্য দায়ী করি না, মিটে গেল। কি করতেন মার জন্য তিনি, কি করতেন মার জন্য তিনি, আর কি করেননি মার জন্য তিনি? একটা সহজ কথা করি, তাহলে বুঝতে পারলি। যেটা আমাদের সংসারে প্রায় ঘটে থাকে। তিনি একদিন দেখছেন যে হুজুরের মন্দির থেকে ঠাকুর দেখছেন যে হুজুর মহারাজের এই মন্দিরটা এখনো পাবনা হিমায়ত করে আছে। ওই মন্দির থেকে মনমোহিনী দেবী নেমে আসছেন, একটা ড্যাজলিং স্পার্ক হচ্ছে তার শরীর থেকে। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধ্যান করে যখন সিঁড়ি বেয়ে নেমে আসছেন, আমি তো তখন জন্মাইনি, আমি ওনার শ্রীমুখে, যেমন এই সৎসঙ্গে আমরা সবাই বসে আছি এরকমই বসে আমি তার শ্রীমুখ থেকে উদ্গীত হতে শুনেছি। তিনি বলছেন তাকায় দেখলাম কি, মা যখন সারা সিঁড়ি বেয়া নেমে আসতেছে না, মা শরীর দিয়ে কি একটা ড্যাজলিং স্পার্ক হচ্ছে। আমি তখন ভাবলাম সারা মন্দিরের ঘরের মধ্যে কোনো মাল আছে, আমি যদি এই মার মতো এখানে গিয়ে কিছুক্ষণ বসে কাটাই, তাহলে স্যার আমি ওই মালটা পেয়ে যাব। মা চলে যাওয়ার পর আমি গুটি গুটি ওই মন্দিরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে স্বামীজি মহারাজ আর হুজুর মহারাজ আর সরকার সাহেবের ছবি আছে, ওই স্বামীর দিকে তাকিয়ে থাকলাম। তার দিকে যখন তাকিয়ে ধ্যান করলাম, পট করে একটা একটা
একটা ধাক্কা আসলো, আমি চিত হয়ে দরজার দিকে পড়ে গেলাম। তারপরে যে কি আনন্দ কবির পারবো না। আমি হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে হিমেরপুর থেকে কাশীপুর পর্যন্ত চলে গেলাম, তাতেও সারা আনন্দ কমে না। তারপরে আবার হিমেরপুর ছুটে আসলাম, তাতেও সারা আনন্দ কমে না। সারা লাভ দিয়ে পদ্মায় করলাম। পদ্মায় পড়ে একবার ডুব সাঁতার, একবার চিত সাঁতার, একবার সাঁতার, অনেকক্ষণ থেকে সারা জলের উপরে দাবড়ালাম। আমার জামা কাপড় ভিজে গেছে। এই আনন্দের কথা আমার মনে হলো কি, মা খাওয়া দরকার, মা খুব খুশি হবে। সারা জামা কাপড় যে ভিজে গেছে তা তো আমার খেয়াল নাই আনন্দের চোটে। আমি শুনতে শুনতে মা মা করতে করতে আসেছি। মা তখন সবে আমার ঘরের মাটির মেঝে, মা সবে গোবর টোবর দিয়ে লেপেছে, আর আমি কি দাঁড়াইছি সারা জামা কাপড় দিয়ে টপ 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 করে জল পরে কাদা কাদা হয়ে যাচ্ছে। আমি মা বলে ডাকেছি, মা এসেই না। আমার পা থেকে মাথা পর্যন্ত দেখি কানটা ধরে ঠাসা এক চড় মারিছে। বড় দামড়া ছেলে হয়েছে, তোমার এতটুকু হর্ষের দিক কেন হয় না? হ্যাঁ, কাদা হয়ে যাচ্ছে, এখনই লেপেছি। তারপরেই দেখে আমার ছোট ভাই বাদলা এখানে একটু পা ফের বলে মা মা করতে করতে আসছে। আর মাকে পট করে কোলে তুলে নিয়ে না আঁচল দিয়ে পায়ের তলটা এরকম করে মোছাই দিয়ে করছি, লক্ষ্মী আমার, সোনা আমার, তুমি এই কাদার মধ্যে কেন পা দিচ্ছ? আমার প্যাকেট আমি তোমার কোলে নিতাম। আমার সামনে ঘুরতেছে। আমার মনে হলো কি, আমার মা আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসে। এই যে দ্বন্দ্বটা কোথায় সৃষ্টি হয়, সংশয় কোথায় সৃষ্টি হয়, মাধবাদের কথা বাদ দিন, আমার ব্যক্তিগত জীবনে দ্বন্দ্ব, সংশয়, অবিশ্বাস কি করে সৃষ্টি হয়, কেমন করে আমার ভেতরে একটু একটু করে ঘুম পোকার মতো আমার মনকে অবসাদগ্রস্ত করে দেয়, যেখান থেকে ঠাটাল সৃষ্টি হয়ে গেল। বাইপোলার সাইকিয়াট্রিক পেশেন্টে আমি পরিণত হয়ে গেলাম, যেখান থেকে বাইলাটারাল জীবন আমার জীবনে এসে গেল। আজকে বিজ্ঞানীকে 100% সমর্থন করছে, 100 ভাগ সমর্থন করছে। সুতরাং আমার মনে হলো কি, আমার মা আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসে। তারপরে ভাবলাম মা দের করে কোলে করে নিয়ে এত কাজ করে, ভাইকে কোলে করে নিয়ে রাখিছে। আমি যদি মার কোল থেকে ভাইকে নিয়ে, তাহলে মা রিলিফ পাবে। আমি মার কোল থেকে ভাইকে নিয়ে দিছি, মা আর এক কান ধরে ঠাসা আর এক চড়মা দিচ্ছে। তোমার হর্ষের দুঃখ জ্ঞান এখনো হলো না? ভেজা জামা কাপড় এতটুকু বাচ্চাকে তুমি কোলে নিছো, ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি নিউমোনিয়া হলে হবে কি? তারপরে খাট ধরে থাকেন বড় সালা এখান থেকে। আমি উঠোনের মধ্যে গিয়ে হুমড়ি খেয়ে পড়লাম। তারপরে আর পেছন দিকে তাকাই নাই, হাঁটতে শুরু করলাম পদ্মার দিকে। পদ্মার পাড়ে যায় তাকায়, আমি চিৎকার করে করতে লাগলাম, যেখানে আকাশ আর পদ্মা একসাথে মিশে গেছে সেই দিকে তাকায় চিৎকার করে করতে লাগলাম, আমার মা আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে। আমার মা আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে না। অনেকবার চিৎকার করে করে করতে লাগলাম। তারপর দেখি কি আমার সব শরীর কেমন নেতায় যাচ্ছে। আমি ঠাস করে বসে পড়লাম সারা পদ্মার পাড়ে। কিছুক্ষণ বসে থাকার পর ভাবলাম, না না না, আমি ঠিক করছি না, এটা ঠিক না, এটা ঠিক না। আমি আবার উঠে দাঁড়ালাম, হাত দুটো ওপরের দিকে তুললাম, তুলে চিৎকার করে বলতে লাগলাম, আমার মা আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি আমার মাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, চিৎকার করে বলতে লাগলাম। তারপরেই সারা শক্তি ফিরে আসলো। আর শক্তি ফিরে আসার পরই মার অবাধ্য হয়নি। হ্যাঁ, একবার আমি মিথ্যা কথা বলেছি মাকে। নারীনীতি খুলে দেখুন, বাণীটার নামই হচ্ছে মিথ্যায়। বাণীটার নামই হচ্ছে মিথ্যা। আমরা এনাকে আচার্য বলি কি জন্য? প্রত্যেকটা জিনিস, যেমন শ্রীমদ্ ভগবদ গীতায় পরিষ্কার বলছেন, আমার কোনো জন্ম নেই, আমার কোনো কর্ম নেই, আমার কোনো সংস্কার নেই, আমি স্বয়ংভূ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, আমার কিচ্ছু নেই, আমি তোমাদের জন্য সব আচরণ করে দেখাতে এসছি। শ্রীমদ্ ভাগবতে একই কথা বলছে। গূঢ় মনুষ্যা, কে বলছে? কুন্তী স্তবের মধ্যে বলছেন, কৃষ্ণ তোমাকে চেনা খুব কঠিন, খুব কঠিন। তুমি যে মানুষ নও এটা আমি বুঝতে পেরেছি। তুমি মানুষের আকৃতি ধরে আমাদের সামনে মানুষের মতন আচরণ করো কেন জানো? কৃষ্ণ মুচকে মুচকে হাসছে হস্তিনাপুরের যুধিষ্ঠির সম্রাট হবার পর। কেন জানো? আমাদের মানুষ হয়ে কি করা উচিত সেটা তুমি মানুষ হয়ে দেখাচ্ছ। আমরা মানুষের আকৃতি নিয়ে যা করতে পারি না, তুমি মানুষের আকৃতি নিয়ে আমাদেরকে সেটা দেখাচ্ছ। এই জন্য তুমি মানুষের রূপ ধারণ করেছো, তুমি কপট মানুষ। তাই ভাগবত বলছে কপটা মানুষা, ভাগবত বলছে গূঢ় মানুষা। ঠিক একইভাবে অনুকূল চন্দ্র আমাদের এই বর্তমান জীবনে দেখাচ্ছে। তিনি বলছেন, একবার আমি মিথ্যা কথা বলেছি। আমার এক মামা ছিল, সেই মামা এসে
আমার কয়েকদিন চল অনুকূলে একটু বেড়ায় আসি ভাটি বলে। আমার মা জানতো মামা ছোট থেকে বিড়ি খায়, আর আমাকে নিয়ে যখন গেছে সারা ওয়েক বিড়ি খাওয়াই ছাড়বে। আমাকে ভাটি বলে নিয়ে গিয়ে করছে একটা বিড়ি খা, না 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 বিড়ি খাবো না, বলে একটা খানা কিচ্ছু হবে না। আর মার কাছে দাঁড়ালে মা গন্ধ পাবেনি, ঘেনা পাতা হাতে নিবি তুলসী পাতা চাবাবি, কিচ্ছু গন্ধ পাবে না, তুই বিড়ি খা একটা। আমি এক টান দিয়ে সারা কাশতে 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 সারা দম বাড়ায় যাচ্ছে আমার। তারপরে তো মামার কথা বাড়তে টান দিছি, আর মার কাছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মা তো বিড়ির ঘটকা গন্ধ পাইছে, ব্যয় করছে তুই বিড়ি খাইছিস। আমি মার কাছে একবার মিথ্যে কথা বললাম না না। তারপরে কি অস্বস্তি, কি অস্বস্তি ভেতরে, একটা মিথ্যা কথা বলার পরে কি অস্বস্তি, কিছুতেই ঝালা দিতে ঠিক থাকতে পারছি না। এই প্রসঙ্গক্রমে ঠাকুর অনুকূলচন্দ্র তুলনা করছেন কোথায় ভেবে দেখুন। আমি আমি যখন আমার মার পেটে আমার বাবার শরীর থেকে গেলাম, দ্যাট টাইম আই ওয়াজ কমপ্লিটলি ফরেন বডি আমার মার শরীরে। আমার মা তো ওরকম আমাকে নিয়ে তো জন্মায়নি, আমার মা তো এমনি তার কাঠামো নিয়ে জন্মেছে। বিয়ের পরে আমার বাবার শরীর থেকে যখন আমাকে বাবা প্রেরণ করলেন মার শরীরে, তখন আমি কি জাস্ট ফরেন বডি। তখন মা কি করে, মা আমাকে ছিটকে বাদ করে দিতে চায়। পায়ে যদি কিছু ফোটে, চোখে যদি কিছু পড়ে, আমাদের যেমন অস্বস্তি হয়, মারও ঠিক সেরকম অস্বস্তি হয়। মা আমাদের ছিটকে বাদ করে দিতে চায়, সে রাখতে চায় না। আমরা কি করি, আমরা তখন আঁকড়ে আষ্টে পৃষ্ঠে মাকে ধরি। কোথায়, প্যাসেন্টটাকে আষ্টে পৃষ্ঠে ধরি মাকে, আর মা ছিটকে বাদ করতে চায়। এই সিমটম কি, আমরা তখন বলি সিমটম দেখে প্রেগনেন্ট হয়েছে। কতদিন, তখন আমি জাস্ট জায়গাট, একটা ছোট্ট ভ্রূণ মাত্র। ঠাকুর বলছেন সেইখান থেকে, সেই লগ্ন থেকে, সেই দিন থেকে আমাদের শুরু হলো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। সেই লগ্ন থেকে, সেই সময় থেকে আমার শুরু হলো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। আমি যখন জায়গার থেকে ফিটাসে টার্ন নিলাম, আমি যখন জায়গার থেকে ফিটাসে পরিণত হলাম, তখন আমি ঘুরছি, আমার মা আমাকে ফিল করছে। তখন যদি আমার ঘোরা নড়াচড়া বন্ধ হয়ে যায়, মা আতঙ্কগ্রস্ত হয়ে যায়, মা আমাকে তখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, পৃথিবীতে সেই সার্ভাইভ করবে যে সর্বাধিক থেকে ফিটেস্ট। টাকা হতে পারে প্রচুর, খ্যাতি হতে পারে প্রচুর, আমাদের প্রচুর নাম যশ হতে পারে, আমাদের প্রচুর প্রতিষ্ঠা হতে পারে, বাট দ্যাট ইজ এ টিউমারাস গ্রোথ, দ্যাট ইজ নট এ হারমোনিক্যাল গ্রোথ। একটা এখান থেকে যদি আমার লম্বা দিকে এরকম করে বেড়ে মোটা হয়ে যায়, ডক্টর কিন্তু অপারেশন করতে হবে। এটা হয় বিনাইন অথবা ম্যালিগন্যান্ট টিউমার। আমাকে ওটা টিউমারাস গ্রোথ হবে, আমার একটা দিক থেকে বিদ্যা বুদ্ধি অর্থ খ্যাতি যশ প্রতিষ্ঠা বেড়ে গেল। এটাকে ঠাকুর কখনো গ্রোথ বলেননি, তিনি বলেছিলেন যে হারমোনিক্যাল গ্রোথ হওয়া উচিত। ইন অল রেসপেক্ট সব দিক থেকে বেড়ে উঠবে। যেমন 5 মাসের মধ্যে আমার মায়ের পেটের মধ্যে আমার চুল, নখ, চোখ, ব্রেন, সমস্ত শরীর, হাত পা যেমন একসঙ্গে হারমোনিক্যালি বেড়ে উঠছে, ওই রকম হারমোনিক্যাল গ্রোথকে তিনি বলছেন সতে সংযুক্তির সহিত অদ্গতি সম্পন্ন থাকা। ওই হারমোনিক্যাল গ্রোথকেই বলছেন সৎসঙ্গ, ওই হারমোনিক্যাল গ্রোথকেই বলছেন দীক্ষিত জীবন, ওই হারমোনিক্যাল গ্রোথকেই বলছেন সুষ্ঠু সমন্বিত জীবন। তাই জন্য আমরা সৎসঙ্গ করতে আসি। সৎসঙ্গ মশকা মারার জায়গা না। একটু গান গাইলাম, একটু বক্তৃতা দিলাম, একটু প্রসাদ দিলাম, বাড়ি চলে গেলাম, কিছু দক্ষিণা দিল, প্রণামী দিল, এটা সৎসঙ্গ নয়। সৎসঙ্গ একটা লিভিং অ্যান্ড মুভিং ইউনিভার্সিটি। এই সৎসঙ্গ থেকে আমাদের বাড়ির ছেলে মেয়ে প্রত্যেকে পাঠ গ্রহণ করবে। আর তারপরে 2 ঘন্টা সৎসঙ্গ হয়ে যাওয়ার পর আমাদের রেগুলার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আমাদের রেগুলার চেষ্টা করতে হবে কি করে আমি ওই জায়গায় নিজেকে রিপ্লেস করতে পারি। আমার অভ্যস্ত সংস্কার থেকে বেরিয়ে এসে এটাকেই কর্ম বলে চিহ্নিত করা হয়। আমরা সব অকর্ম করি। আর জগন্নাথের রথের মধ্যে, এই চাকার মধ্যে দিয়ে আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আমাদের পঞ্চেন্দ্রিয়, আমাদের ষোড়শ সরল রিপু, এগুলো একত্রিত করে এই চাকাটা তৈরি করা হয়েছে। এর একটা গূঢ় অর্থ আছে। আজকে রথযাত্রার দিন যে আমাদের সৎসঙ্গ হচ্ছে এই বাসগৃহে, এর একটা গুরুত্বপূর্ণ অর্থ আছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, আমি তোমার কাছে পৌঁছতে চাই, তোমার মতো হতে চাই। ঠাকুরের কাছে একদিন কালষষ্ঠী মা বললেন আমি একটু পুরী যাচ্ছি জগন্নাথ দর্শন। ঠাকুর বললেন আয়গা,
পুরী থেকে ঘুরে টুরে আসার পথ বলে কেম্বা দেখতে বলে সবই তো দেখলাম, জগন্নাথের হাত নাই দেখে আসলাম। ঠাকুর তখন বলেছিলেন, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথ হিনে জগন্নাথ, অহংকারিতা ভুলে গেলি। এই কথাটা বললেন কেন? প্রত্যেকটা বাণীর পেছনে একটা করে অর্থ আছে। ঠাকুরের প্রত্যেকটা বাণী কাউকে অবলম্বন এবং আশ্রয় করে নেমে এসছে। দিস ইজ আগম বাণী। এগুলো প্রত্যেকটা মন্ত্র বিশেষ, এমনি ফটফট করে কবিতা লেখার মতো বাণী দেননি। একটা ঘটনা, বিষয়, কার্যকে উপলক্ষ করে বাণীগুলো দিয়েছে। কেন বললেন এই কথাটা তিনি? কালীষষ্ঠীবার বড় মেয়ে ভক্তি দি, ছোট মেয়ে মুক্তি দি। বড় মেয়ের জামাই বড় ব্যবসায়ী। ঠাকুর হঠাৎ করে এই কালীষষ্ঠীমাকে ডাক দিয়ে বললেন, এক কাম কর। বলে কি? তোর বড় মেয়ে আর বড় জামাই এক্ষুনি আসবেন ক, আর ছোট মেয়ে ছোট জামাই এক্ষুনি আসবেন ক। কালীষষ্ঠীমা আজারে গপ্প করছেন সব। উয়ে ঘরে কাজকর্ম নেই, ব্যবসা বাণিজ্য, চাকরি, সংসার টংসার নাই, আপনি আসবেন বললে ফল পেটে চলে আসতে পারে? আরে দুর্বারে যা কইতাই শোন। ঠাকুর কাঙালের মতন, ভিখারির মতন, বেহার মতন কালীষষ্ঠী মাকে বারবার রিপিটেডলি বারবার বলছে, তুই নিয়ে আয়, তুই দুবেলা বলছেন। কালীষষ্ঠী মা আনলেন না। কিছুদিন পর টেলিগ্রাম এলো, আরজিকর হাসপাতাল, ঠিক তার সামনে কলকাতা কর্পোরেশনের ময়লা ফেলার গাড়ি বড় জামাইকে রান ওভার করে দিয়ে চলে গেছে। আর ছোট জামাই তখন এনআরএস হাসপাতালটার নাম ছিল ক্যাম্বেল হাসপাতাল। টিভিতে অ্যাকিউট টিউবারকিউলোসিসে অ্যাটাক হয়ে ওইখানে দেহ ত্যাগ করলেন। দুটি বিধবা মেয়ে কালীষষ্ঠী মার কাছে আসছে নাতিপুতি নিয়ে, হাপুস নয়নে কেঁদে বেড়াচ্ছে। তারপরে এই বাণী, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি। আরে হাতটা দিয়েছে তোকে জগন্নাথ আমাকে ধরার জন্য। এই জীবননাথকে ফিল করা এত সহজ বিষয় নয়। তারপরেই বাণীটা ঠাকুর দিয়েছিলেন, তার আগে নয়। আমাদের অবস্থা হয়েছে সৎসঙ্গে এমন, একজন ছিল আমাদের দেওঘরে, তার নাম তিনি নিজেই বলে বেড়াতেন, জানেন, আমি হচ্ছি ঠাকুরের ইন্টারপ্ল্যানেটারি ঋত্বিক। এমনি ঋত্বিক না, ইন্টারপ্ল্যানেটারি ঋত্বিক। তার নামই তাই হয়ে গেছিল। তার নাম নির্মল ঘোষ। সে একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে, যে আমাদের যে মনমোহিনী ধাম আছে ওয়েস্ট এন্ড বলতাম, ওখানে চিত হয়ে শুয়ে 17 জমিতে শুয়ে আছে। ঠাকুর বলছেন যে নির্মলের ডাক দিয়ে নিয়ে আছে একটু। একজন, নির্মলদা, ঠাকুর আপনাকে একটু ডাকছেন। কেন? কেন বলতে পারবো না, শুনে আসুন কেন। দিয়ে বলছেন, আপনি ডাকছেন কেন? দরকার আছে, একটু ডাক দিয়ে নিয়ে আয়। ঠাকুর বলছেন, দরকার আছে, তাড়াতাড়ি আসুন। ঠাকুরকে গিয়ে বলুন, সেই বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। খাওয়ার পরে 2 ঘন্টা বিশ্রাম না হলে শরীর ঠিক থাকে না। ঠাকুর এই বিজ্ঞানটা জানেন না, বানিয়ে দিয়েছেন। বলুন 2 ঘন্টা পরে যাব। ঠাকুর তখন বলছেন যে এক্ষুনি নিয়ে আয়, চ্যান্দোলা করে তুলে নিয়ে আয়। লোকজন গিয়ে চ্যান্দোলা করে তুলে নিয়ে দাঁড় করিয়েছে নির্মল ঘোষকে। এই ঠাকুর, এই নির্মল ঘোষ। আজ আমাকে ডাকলেন কেন? একটা কাজের কথা বললেন। আর কাজের কথা বলতে বলতেই ঠাকুর, তোকে এতক্ষণ থেকে ডাক দিচ্ছি, তুই আসছে না? তোর কি টানানে বিভোর, মাটির পা পড়ে না? টানান মানে অহংকার। নির্মল ঘোষ ঠাকুরের দিকে গাঁও তুলে বলছেন, কথা কইবি গুড়ের মতো, লেপড়ে রবে গায়ে, মিষ্টি কথা উল্টো হলে কে কাজে ধায় বলে মানে। ঠাকুর অবাক হয়ে কয়, কি শালা, এই কৌশিকী আমার চাউনি তোমার মিষ্টি করো কথা। একের পর এক ঠাকুরের বাণী পরপর ঠাকুরকে শুনিয়ে যাচ্ছে। ঠাকুর দেখুন, এই শালা কি বানাতে কি হলো, কি সারা আমারই কাজে আমাকে শোনা যাচ্ছে। করতে করে আমাদের অবস্থা হচ্ছে সেরকম। প্রচুর সৎসঙ্গ করলাম, প্রচুর বই পাঠ করলাম, ইনস্ট্যান্ট নেই, দৃষ্টান্ত নেই, ফ্যামিলি নেই। এই বিরাট জায়গায় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সংকোচ নেই বলতে আমরা ফেল করছি এখানে। সৎসঙ্গের তাৎপর্য হচ্ছে এক একটা জায়গায় দৃষ্টান্ত হয়ে ওঠা। বিকজ সৎসঙ্গ ইজ এ মুভমেন্ট, এটা একটা আন্দোলন। আরেকটি কথা বলি, একটু দেরি হয়ে গেল, আমাকে 8:15 বলেছিল। এই সুযোগটা আমি আর পাবো না। ঠাকুর অনুকূল চন্দ্র লক্ষ্য করুন আবির্ভাবের প্রয়োজন। সিরাজদৌল্লার সময় মুর্শিদাবাদের মাঠে আমরা হেরে গেলাম। দখল নিল কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল নেওয়ার পর ঠাকুর ঋত্বিক সংঘ তৈরি করলেন কবে? 1935 সাল।
আগেই বললাম হিস্টোরিক্যাল, পলিটিক্যাল, জিওগ্রাফিক্যাল সব দিক পর্যালোচনা করে গুরু পুরুষোত্তমের অবতরণ এবং আবির্ভাবকে বুঝতে হবে। 1935 সাল ঠাকুর ঋত্বিক সংঘ তৈরি করলেন মাত্র 15 জন সদস্য নিয়ে। 1935 সাল কেন? 1935 সাল ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসনের অধিকারটা গ্রহণ করে নিল। ভাববেন, তাৎপর্যটা ভাববেন, রাজনৈতিক তাৎপর্য ভাববেন। 1935 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন করার অধিকারটা গ্রহণ করলো। ইন দি ইয়ার 1937 অক্টোবর ঠাকুর মহামৃত্যুঞ্জয় সস্তায়নী মন্ত্র চালু করলেন। 1, 2, 3, 4 করে 5টা নীতি পড়ে দেখুন, 5টা নীতি ভালো করে পড়ে দেখুন। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে নেওয়ার পর ব্রিটিশ পার্লামেন্ট 1937-এ এই বিলটা পাস করলে এখন থেকে ব্রিটিশ ভারত শাসন করবে ব্রিটিশ পার্লামেন্ট। 1938 তিনি ইষ্টভিত্তি নিবন্ধন করলেন। 1938-এ প্রথম ভাইসরয় আমাদের ভারতবর্ষে পা রাখলেন ইরান থেকে এসে। 5টা নীতি কি ছিল ভালো করে ভেবে দেখুন। নিজের লোভ, নিজের বৃত্তি প্রবৃত্তিকে দমন বা নিরোধ না করে স্টাডিকুল করে তোলা। বিশ্বাসঘাতকতা কারা করলো? হিন্দুরা করলো, মুসলমানরা করলো। যখন আমাদের এই পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ নিয়ে ভাগ হচ্ছে, তখন আমাদের কাছে মাত্র এই পশ্চিমবঙ্গ হোমল্যান্ড হলো কি করে? কাম করে হলো। 58 জন লোক তখন এই হিন্দু হোমল্যান্ড চেয়েছিল বলে আমরা আজ পশ্চিমবঙ্গে আছি, তাহলে চলে যেত। অনুকূল চন্দ্রের ভূমিকা কি ছিল? যিনি জনতা পার্টি তৈরি করেছিলেন, ভারতীয় জনতা পার্টি, তখন নাম ছিল জনসংঘ, তার আগে নাম ছিল হিন্দু মহাসভা। এই আমাদের সিপিএম এর লোকসভা স্পিকার ছিলেন সোমনাথ চ্যাটার্জি, তার বাবা নির্মল চ্যাটার্জি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হেমায়তপুরে ঠাকুরের কাছে গেলে ঠাকুর কি বলেছিলেন? ঠিক এই কথা, ঠিক এই কথা। যেখানে হিন্দু কম সেখানে হিন্দু বসান, যেখানে মুসলিম কম সেখানে মুসলিম বসান। এখন পার্লামেন্টে ডিলিমিটেশন বিল পাস হতে যাচ্ছে। এখন পার্লামেন্টে এই পদ্ধতি ডেমোগ্রাফি বলতে গেছে বলে এখন পার্লামেন্টে ডিলিমিটেশন বিল পাস হতে যাচ্ছে। কে কি একটুখানি ভাববেন, ইতিহাসের সঙ্গে সঙ্গে তার আবির্ভাব এবং অবতরণের যুক্তি ভাববেন, প্রশ্ন করতে যাবেন না, জিজ্ঞাসা সংশয় সন্দেহ রাখতে যাবেন না। ঠাকুর বলছেন সন্দেহ কাক্কায় জানিস? সন্দেহের উৎপত্তি দেবী দেখতো ডিকশনারি, দয় হস্যি হয় হসন্ত, তিহা মানে লেপট এবং মিশ্রণ, অ্যালয়, মিক্সিং করা। তো আমি যা দেখলাম, এই দেখাটা আমার মনের মধ্যে গিয়ে পড়ে আমার মনকে যেমনভাবে রিফ্লেক্স তৈরি করছে, সেই অনুযায়ী আমার মন পরিচালিত হচ্ছে। আমার দেখা যে ঠিকটা নয়, আমার দেখা যে সবসময় ঠিকটা নয়। আমরা দেখতে পারি না, কে দেখতে পারে? নজর করতে পারে কে? ডক্টর। আমি পারি না। নজর করতে পারে কি? ইঞ্জিনিয়ার। পাইলে দেখে বলতে পারবে। একটা ডক্টর আমাকে দেখে বলতে পারবে। আমি তাকাতে পারি, দেখতেও পারি না, নজরও করতে পারি না। তো এই দেখা একটা আলাদা জিনিস, তাকানো একটা আলাদা জিনিস, আর নজর করা একটা আলাদা জিনিস। এগুলো প্রত্যেকটি পার্ট অ্যানালাইসিস করে করে মানুষকে বুঝতে হবে। তাই সবসময় একটা মুভমেন্ট। আমার পথের উপাসনার পর্বে আসছি। ঠাকুর যে বাণীটা দিয়েছিলেন, প্রশ্ন আমার অস্তে যাক, যায়নি, কিন্তু যায়নি। ঠাকুর পূর্ণবোধির মধ্যে বলছে বিড়ালে ধরলে শালা ট্যাঁ করে, কিন্তু বিড়ালে ধরলেও যে আমাদের গুরু মন্ত্র বীজ মন্ত্র জপ করতে হবে আমরা পারি না। সংকটের সমস্যায় পড়লে পরে আমরা স্থির থাকতে পারি না। সমস্যার মধ্যে পড়লে পরে আমরা অটুট নিনড় অচল থাকতে পারি না, আমরা ফ্ল্যাকচুয়েটিং অ্যাটিটিউডে চলে যাই। ঠাকুরের পূজনীয় ঋত্বিকাচার্য, আমাদের ঋত্বিক সংঘের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তাকে বললেন যে আপনার ছাওয়ালকে ডাকবেন তো। পণ্ডিতটা ডাক দিয়ে বললেন যে পণ্ডিত কি সাঁতার জানে? বলল না। এখনই শেখানো শুরু করে, এইটুকু বললেন। বেশ কিছুদিন বাদে ঠাকুর বললেন পণ্ডিত কি এখন সাঁতার জানে? বলে একটুখানি। কি করে শেখালেন? বলে গামছার সঙ্গে গামছার সাথে গামছার গিট দিয়ে দিয়ে একটু একটু করে ছেড়ে দিয়ে পাড়ে ধরে রেখে আমি একটু একটু করে দাবড়াতে এখন একটু যেতে পারে পদ্মার মধ্যে। আর সেই দিন ছিল পদ্মায় ভরা জোয়ার, সেদিন ছিল পদ্মায় ভরা জোয়ার। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, পদ্মা এখন হেমায়তপুর থেকে প্রায় 23 থেকে 24 মাইল দূরে সরে গেছে। ওখানে একটা ছোট্ট জায়গা আছে, তার নাম হচ্ছে শিবগঙ্গা, ঠাকুরের বাবার নামে।
আপনি আশ্চর্য হবেন, পদ্মার সাথে কোনো কানেকশন নেই, কিন্তু পদ্মায় যখন জোয়ার আজও আসে, এখনো হিমায়তপুরের ওই শিবগঙ্গায় জোয়ার হয়। যখন পদ্মায় ভাটা হয়, এখনো হিমায়তপুরে শিবগঙ্গায় ভাটা হয়। এটা একটা আশ্চর্য, আপনাদের আমি চোখে দেখে বলছি, আমি নিজে চোখে দেখে এসে বলছি, এটা একটা আশ্চর্য। দেওঘর, হিমায়তপুর, সব দল গিয়ে ওখানে আজও তিথি উৎসবে স্নান করতে যায়, স্নান উৎসব করে, ঠাকুরের তালভূমি তিথিতে সব ওখানে যায়, চান করে। ওইখানে জোয়ার এসে যায়, সেসব সবাই চান করে, একবারে ডুবিয়ে চান করে আসে। তা সেই যে পণ্ডিতটাকে বলে সাঁতার শেখাতে, ঠাকুর একদিন জিজ্ঞেস করছে, তখন পদ্মায় ভরা জোয়ার, জিজ্ঞেস করছেন পণ্ডিতের সাঁতার শেখাইছেন? বলে হ্যাঁ। কি করে শেখালেন? এই করে শেখাবেন। কত দূর যাবেন পারে? বলে এখন কিছুটা যেতে পারে। ডাক দেন তো পণ্ডিতে, ডাক দিলেন, যা ছাপায় পর পদ্মা, সাঁতার কাট। ঠাকুর সামনে কৃষ্ণদা, এখানে পদ্মা, পণ্ডিতদা ঝাঁপালেন, আর ঠাকুর এখান থেকে বসে উস্কাচ্ছে, আরো আগায় যা, আরো আগায় যা। আর এদিকে জোয়ার আসছে, জোয়ারে কি তীব্র কারেন্ট, পদ্মায় জোয়ার আসছে, আরো আগায় যা। আর পণ্ডিতটা কিছু দূর গিয়ে নিজেকে অল্প অল্প সাঁতার শিখেছে, ওই ওই প্রচন্ড জোয়ারের টানে আর নিজেকে সামলাতে না পেরে ভুরভুরি কাটছে। কেষ্টদেব বলছে, ও অতটা জানে না ঠাকুর, ও অত দূর যেতে পারবে না ঠাকুর, তুই আরো আগাই দা। কেষ্টদার দিকে দাঁতাকে সমানে আর দিচ্ছে, আর পণ্ডিতরা ঠাকুর বোঝেন বলে এগিয়ে যাচ্ছে, মাঝখানে কি ভুরভুরি কাটা শুরু করেছে। কেষ্টদা ঠাকুর ঠুকুর ভুলিকে পাট করে ট্র্যাক দিয়েছে ওখানে পদ্মায়। ঠাকুর এরম করে থুতনিতে হাত দিয়ে তাকিয়ে দেখছেন বাবা ছেলে কাণ্ড। কেষ্টদা হাতটা ধরেছে, ধরে হিড়ির করে টানতে 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 পাড়ে দিয়ে এসে তুললেন। বাপ বেটা দুজনেরই ভেজা শরীর। ঠাকুর জিজ্ঞেস করছেন, এ আমার কিডা হয়? এটা একটা প্রশ্ন, এটিকে একটা প্রশ্ন, এ আপনার কিডা হয়? কেষ্টদা বলছেন, আমার ছাওয়াল। আমি আপনার কিডা হই? আপনি আমার ভূমিদেব। আর কি কন আপনি? পরম পিতা। আর কি কন আপনি? বিশ্বপিতা। শালা, সামান্য একটা বাপ একটা ছাওয়ালের জন্য লাভ দিয়ে ঘুরে হাতের ডানা ধরে পারে নিয়ে গিয়ে তুলল। আর যা পরম পিতা বিশ্বপিতা কন, আপনারা জোয়ারে ভুরভুরি কাটলে পরম পিতা বিশ্বপিতা যে আপনাদের চুলের মুঠি ধরে পাড়ে নিয়ে তুলবে না, এই যা আপনারা বিশ্বাস করেন না। শুধু কয়েই যান, শুধু কয়েই যান। আপনারা ভুরভুরি কাটলে যে আপনাদের টান দিয়ে পাড়ে তুলবে, যেভাবেই হোক, এই বিশ্বাসটা যদি থাকতো, তাহলে আপনাদের এই সংশয় বলে কিছু থাকতো না। আমাদের বাইল্যাটারাল অ্যাটিটিউড হতো না, আমাদের বাইপোলার সাইকিয়াট্রিক অবস্থায় আমরা পৌঁছাতাম না। এইটুকুই আমাদের অভ্যাস, অনুশীলন, পাঠ প্রত্যেক দিন অভ্যাস করতে হবে। ঠাকুর বলেছিলেন প্রত্যেক বাবাকে পিতৃভীতি করতে হবে, প্রত্যেক দিন প্রত্যেক সন্তানকে পিতৃভীতি মাতৃভীতি করতে হবে। বাবা মা যদি আমার শরীরে নাও থাকেন, তাহলে তার স্মৃতির উদ্দেশ্যে পিতৃভীতি মাতৃভীতি করতে হবে। বাবা এবং মায়ের তিরোধান দিবসকে দেখে সৎসঙ্গ করতে হবে, ওই অর্থ দিয়ে তার সাথে কিছু যোগ করে। আর বাবা মা যদি শরীরে থাকেন, দক্ষিণা এবং প্রণামী সহ মায়ের কাছে দিয়ে হাত জোড় করে প্রণাম করতে হয়। বাবা মা, তোমাদের রক্ত, তোমাদের শরীর থেকে আমার জন্ম, আমি যেন এই বংশ, কুল, মর্যাদা, রক্ত এবং তোমাদের সম্মানকে অটুট এবং অক্ষুণ্ণ রাখতে পারি, আমার গুরুকে যেন খুশি করতে পারি। আমার ইষ্ট দিলে সে আমি এই অঞ্জলি দিলাম তোমাদের শ্রী পাদপদ্মে। এরকম করে যে পরিবার চলতে পারবে, সে পরিবারের পক্ষে দুর্যোগ বলে কিছু থাকবে না, রাহু দৃষ্টি বলে কিছু থাকবে না। মিলিয়ে দেখবেন যা যা বলে গেলাম, প্রত্যেকটা কথা বই খুলে খুলে মিলিয়ে দেখবেন। আজকে এই দৃঢ়তা, এই বিশ্বাস, এই চেতনা, এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এবং স্ট্রাগল ফর এক্সিস্টেন্স আমাদের মধ্যে যদি আমরা অটুটভাবে ধরে রাখতে পারি, এবং চুটকি মারতে 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 চলে যাব। ভালো থাকবেন সবাই। জয় গুরু। জয় স্যার।